এবার তোমরা দেখো, এত সময় তোমরা কোন ভূতটাকে দেখছিলে? এত সময় তোমরা যে ভূতটাকে দেখছিলে এটা সম্পূর্ণরূপে একটা আলোর খেলা ছিল। ভূতটা এবার তোমাদের দিকে যখন মুখ ফিরিয়ে তাকাবে তখন তোমরা বুঝতে পারবে আসল ভূতটা কেমন। হ্যাঁ, এটা আমার ভূত, এটাই সেই আসল ভূতটা, দেখেছো? তো চলো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকেও মূলত বেসিক টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো আলোর পুরো চ্যাপ্টারগুলো আমি এরকম করে পার্টলি খুব সুন্দরভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি রশ্মিগুচ্ছ, আলোর সরলরৈখিক গতি, প্রছায়া, উপছায়া, বিন্দু উৎস দিয়ে কিভাবে প্রছায়া আমরা গঠন করব, এই সমস্ত নিয়েই মূলত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি যেটা বলবো সেটা হলো রশ্মি কি। তো চলো দেখে নেওয়া যাক রশ্মি কি, কেন রশ্মির আলোচনা করা হচ্ছে আলোর চ্যাপ্টারে, সেটা নিয়ে আমরা আবার বিস্তারিত বলবো। তো প্রথমে রশ্মি কি সেটা দেখে নেওয়া যাক। দেখো, রশ্মি কি সেটা জেনে নেওয়ার আগে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা কি। কি জিনিস? স্ট্রেট লাইন বা সরল রেখা কি, সেটাই আমরা জানার চেষ্টা করি। দেখো, স্ট্রেট লাইন কোনটা? এরকম ভাবে একটা সোজা লাইন টানলাম, যেটা স্ট্রেট লাইন, তাই তো? এবার সংজ্ঞা এরকম ভাবে দিলে, যদি আমি দিই এরকম ভাবে সোজা লাইন টানলাম, যেটাই স্ট্রেট লাইন, এটা কেমন একটা দেখায়। তো দেখো, একজন ব্যক্তি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে এটা এই স্থানে অর্থাৎ এ বিন্দুতে মনে করো একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, ঠিক আছে? সে কোনো একটা দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এবার সে তার অভিমুখকে পরিবর্তন না করে এখান থেকে যদি অগ্রসর হয়, তাহলে তার যে সঞ্চার পথ হবে, অর্থাৎ সে যে পথে যাবে সেটা কিন্তু কি হবে? সরল রেখা হবে। কেমন? ধরো এই ব্যক্তি এই দিকে মুখ করেছিল, এইদিকে মুখ করেছিল, এই ব্যক্তি এইদিকে মুখ করেছিল, ঠিক? এবার শু করে সে সামনের দিকে এগিয়েই যাচ্ছে, শু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো অভিমুখ কিন্তু বদল ঘটায়নি। তাহলে কি হচ্ছে? এখান থেকে শুরু করে এইভাবে এগিয়ে যাচ্ছে, কোনো অভিমুখের পরিবর্তন ঘটায়নি, তাই তো? কিন্তু ওই ব্যক্তি যদি এইভাবে চলাচল করতো, এইভাবে, তাহলে কি হতো? দেখো, এখানে এসে প্রথমে ওর অভিমুখটা এইভাবে ছিল, কিন্তু এই জায়গায় এসে দেখো অভিমুখটা কিন্তু ওর পাল্টে ফেলতে হয়েছে, তাই না? পাল্টে ফেলে এই দিকে করতে হয়েছে। তারপর এখান থেকে অভিমুখ পাল্টে আবার এই দিকে করতে হয়েছে, এখান থেকে আবার এই দিকে পাল্টাতে হয়েছে, এখান থেকে আবার এই দিকে পাল্টাতে হয়েছে। এরকম ভাবে একটা বক্ররেখা বরাবর চলতে গেলে একজন ব্যক্তিকে অসংখ্যবার তার অভিমুখকে পরিবর্তন করতে হবে, তা না হলে সে কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিন্তু একজন ব্যক্তি যদি কোনো একটা নির্দিষ্ট দিকে মুখ করে সেই দিকেই চলতে থাকে, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট দিকে মুখ করলাম, এই যে মুখ করলাম করে এইভাবেই চলতে থাকলাম সোজা, ঠিক আছে? অর্থাৎ আর কোনো অভিমুখ পরিবর্তন করার দরকার নেই, আমি সোজা পথে চলছি, তখন যে রেখাটা হলো সেটা কি রেখা? সেটা সরল রেখা, স্ট্রেট লাইন, ঠিক আছে? এবার দেখো, স্ট্রেট লাইনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রেট লাইন দুদিকেই বিবর্ধিত করা যায়, অর্থাৎ দুদিকে অসীম পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। তাহলে স্ট্রেট লাইন কি হয়? দুদিকেই অসীম পর্যন্ত বিবর্ধিত করা যায়, অর্থাৎ বাড়ানো যায়, ঠিক কথা? তাহলে স্ট্রেট লাইন দুদিকে অসীম পর্যন্ত বিবর্ধিত করা যায়, ঠিক আছে? তাহলে সেটা হলো সরল রেখা। কিন্তু সেই সরল রেখার উপরে যে কোনো দুটি বিন্দু এরকম নিয়ে দেখো, এই বিন্দু দুপাশ থেকে এইগুলোকে আমরা মুছে দিলাম। দেখো, এই অংশটাকেই যদি এখানে আমরা আলাদা করে আঁকি, তাহলে এটা একটা পাওয়া গেল, তাই না? এখানে দেখো, এদিকে আমি অ্যারো দিইনি বা তীরচিহ্ন দিইনি, এদিকেও আমি তীরচিহ্ন দিইনি। এটা উপরেরটা ছিল সরল রেখা, নিচেরটা তাহলে কি হবে? সরল রেখার থেকে একটা কেটে নেওয়া অংশ, তাই না? সেই জন্য এটা কিন্তু সরল রেখা নয়, এটা কি জিনিস? এটা হলো রেখাংশ, এটা হলো রেখাংশ, ঠিক আছে? উপরেরটা কি ছিল? এটা কি ছিল? উপরেরটা যখন জোড়া ছিল এইভাবে, তখন এটা কি ছিল? দুদিকেই তীরচিহ্ন দেওয়া ছিল না? তাহলে দুদিকেই তীরচিহ্ন দেওয়া ছিল মানে দুদিকে অসীম পর্যন্ত বিবর্ধিত হতে পারে। সেই জন্য এটা ছিল কি? এটা ছিল সরল রেখা, এটা ছিল সরল রেখা। তাহলে সরল রেখা কি হয়?
দুদিকে অসীম পর্যন্ত বিবর্ধিত হতে পারে। কিন্তু রেখাংশ কি হয়? রেখাংশ কিন্তু নির্দিষ্ট পরিমাপ বিশিষ্ট, অর্থাৎ তাকে আর বাড়ানো বা আর কমানো যাবে না। তাহলে রেখাংশ বুঝলাম। এবার মূল বিষয় যেটা ছিল রশ্মি, তাই না? রশ্মি, রশ্মি কি দেখো, যখন আমরা কোনো একটা স্ট্রেট লাইনের এক পাশে তীর চিহ্ন দেব, তার মানেটা কি বোঝাবে? তার মানে হচ্ছে এই দিকটা ফিক্সড করে দিলাম, কিন্তু এই দিকটা অসীম পর্যন্ত বিবর্ধিত হতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হওয়ার পর যে কোনো একদিকে অসীম পর্যন্ত বিবর্ধিত হতে পারে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রে বা রশ্মি। তাহলে রশ্মি কি? রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়ে যে কোনো দিকে অসীম পর্যন্ত বিবর্ধিত হবে। যে কোনো দিকে কথাটা কেন বলছি? এই দিকেও যেতে পারতো, এই দিকেও হতে পারতো, এই দিকেও হতে পারতো, এই দিকেও হতে পারতো, কিন্তু উৎসটা কিন্তু এটাই ছিল। ঠিক আছে? অর্থাৎ উৎসটা কিন্তু একই জায়গায় ছিল। মনে থাকবে? তাহলে কি বললাম? রশ্মি কি জিনিস? রশ্মি হলো সেটা যেটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়ে অসীম পর্যন্ত, যে কোনো একদিকে অসীম পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। রশ্মির কেবলমাত্র একদিকেই তীরচিহ্ন দেওয়া হয়। রশ্মি বোঝানোর জন্য একদিকেই তীরচিহ্ন দেওয়া হয়, কিন্তু স্ট্রেট লাইন বা সরলরেখা বোঝানোর জন্য দুদিকে তীরচিহ্ন দেওয়া হয়, তার কারণ ওটা দুপাশেই বিবর্ধিত হতে পারে। কিন্তু রেখাংশ কি হয়? সরল রেখার থেকে একটা অংশ কেটে নেওয়া হয়, যার ভ্যালু অর্থাৎ যার লেন্থ বা দৈর্ঘ্য ফিক্সড, অর্থাৎ সেটাকে বাড়ানো বা কমানো আর যাচ্ছে না। সেটা হলো রেখাংশ, রেখার থেকে কেটে নেওয়া একটা অংশ। ঠিক আছে? সেটা হলো কি না রেখাংশ। তাহলে রেখার থেকে কেটে নেওয়া অংশকেই আমরা রেখাংশ বলি। তাহলে রশ্মি কি জিনিস? রশ্মির একটা উৎপত্তি থাকবে। যেমন সূর্য থেকে কি আসে? সূর্য থেকে আলো আসে। তাহলে সান আমাদের একটা সোর্স, লাইট সোর্স, সেখান থেকে কি আসছে? আলো সেখান থেকে পৃথিবীতে বা আমাদের যে সৌরজগৎ, সেই সৌরজগতের বিভিন্ন গ্রহগুলোকে আলোকিত করছে সূর্য। তাহলে সূর্যর থেকে যে আলোটা আসছে সেটা আমরা বলার সময় প্রথমেই দেখো বলছি সূর্য থেকে আসছে, তার মানে সোর্সটা কোথায়? সোর্সটা হলো এখানে, যেখানে সূর্য আছে, তাই তো? যেখানে সূর্য আছে, যেখানে নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে, প্রচন্ড পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে। তাহলে সোর্সটা এখানে, সেখান থেকে কি হচ্ছে? আলো সব দিকে এইভাবে বিস্তার লাভ করছে, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে রশ্মি কি? যার একটা নির্দিষ্ট বিন্দু থেকে যেটা উৎপন্ন হয়ে যে কোনো একদিকে অসীম পর্যন্ত বিস্তার লাভ করতে পারে, যতক্ষণ বাধা না পাবে তত সময় চলতে থাকবে, তাকে বলা হয় রশ্মি। তো এই রশ্মি জানা খুব ইম্পর্টেন্ট ছিল। এই রশ্মির ব্যবহার নিয়েই মূলত আমরা আলো অর্থাৎ জ্যামিতিক আলোকবিদ্যা নিয়ে যে আলোচনা আমরা করব, সেখানে এই রশ্মির গুরুত্ব সবচেয়ে বেশি। সেই কারণের জন্যই আমরা রশ্মি নিয়ে এতটা মাতামাতি করছি, বা রশ্মিটা নিয়ে আমি এতবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই কারণের জন্য যে এবার আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো পুরোটাই বেস করে থাকবে কার উপর? এই রশ্মির উপর। রশ্মি কোন দিকে যাচ্ছে, উপরে নিচে ডান দিকে আগে পিছে কোন দিকে যাচ্ছে, তার উপরে ভিত্তি করেই আমরা সমস্ত আলোচনা করতে পারবো। দেখো 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 রশ্মি গুচ্ছ যখন কোনো একটি সোর্স থেকে বা কোনো একটি উৎস থেকে, ধরো এখানে একটা সোর্স রয়েছে, তাহলে এটাই আমি বলছি একটা সোর্স। তাহলে এই যে সোর্স বা উৎস, এই উৎস থেকে আলো নির্গত হচ্ছে, নির্গত হয়ে এরকম ভাবে ছড়িয়ে পড়ছে, যে কোনো দিকে ইচ্ছে খুশি মতো ছড়িয়ে পড়ছে। তাহলে দেখো এখানে কি আমি একটা রশ্মি এঁকেছি? এখানে কি আমি একটা রশ্মি এঁকেছি না অনেকগুলো রশ্মি এঁকেছি? এখানে আমি কিন্তু একটা রশ্মি আঁকিনি, এখানে অনেকগুলো রশ্মি এঁকেছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাই তো? এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আমরা অনেকগুলো রশ্মি এখানে আঁকতে পারতাম। তাহলে এই যে অনেকগুলো রশ্মি কোনো একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে, এই সবগুলোকে একত্রিত ভাবে আমরা কি বলতে পারি বলতো? সবগুলোকে একত্রিত ভাবে আমরা বলি রশ্মি গুচ্ছ। গুচ্ছ, ঠিক আছে? গুচ্ছ কি?
গুচ্ছ হচ্ছে এক গাদা একসঙ্গে অনেকগুলো, সেটাকেই বলা হয় গুচ্ছ। ঠিক আছে, একটা লাঠি দেওয়া হলো, কিন্তু একটা লাঠি দিলে সেটা একটাই বলা হবে, কিন্তু লাঠি গুচ্ছ তার মানে কি অনেকগুলো লাঠি বেঁধে একসঙ্গে তোমার সামনে দিয়ে দেওয়া হলো, প্রেজেন্ট করা হলো। আচ্ছা, তো দেখো রশ্মি গুচ্ছ, অনেকগুলো রশ্মি একসঙ্গে এলে তাকে রশ্মি গুচ্ছ আমরা বলতে পারি। ঠিক আছে, এবার রশ্মি সম্বন্ধে আরো কিছু আলোচনা করা যাক। যদি কোনো একটি উৎস থেকে এরকম অনেকগুলো রশ্মি নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অর্থাৎ এই যে একটা 1 নম্বর রশ্মি মনে করো, এটা একটা 2 নম্বর রশ্মি, এটা 3 নম্বর রশ্মি, এরা তিনজন মিলে ঠিক করে নিল বন্ধু আমরা তিনজনেই একই দিকে যাব, কিন্তু খেয়াল রাখবি তিনজনের মধ্যে দূরত্ব স্টার্টিং এর সময় যা ছিল পরেও কিন্তু তাই থাকবে। দেখো যে কোনো দুজনের উদাহরণ দিচ্ছি, এই যে আমার একটা হাত বাম হাত এবং আমার এই ডান হাত, তারা দুজন বন্ধুত্ব করলো এবং তারা ঠিক করে নিল বন্ধু আমরা এবার সামনের দিকে এগোবো, কিন্তু একটা জিনিস মনে রাখবি এদের মধ্যে দূরত্বটা কিন্তু পরিবর্তন করলে হবে না। এবার আমি সামনের দিকে দেখো যাচ্ছি, তাহলে কি হচ্ছে এই হাত দুটো, আমার এই হাত দুটোর মধ্যে দূরত্ব কি পাল্টাচ্ছে না, মাঝের দূরত্ব কি পাল্টাচ্ছে না, তাই না? কিন্তু এরা কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি মানে আমার হাত দুটো সামনের দিকে যাচ্ছে, তার মানে দুটো আলোক রশ্মি যদি নিজেদের মধ্যে সেম ডিস্টেন্স অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে যে কোনো একটা দিকে অগ্রসর হয় তখন সেই রশ্মিগুচ্ছকে বলা হয় কি, তখন সেই রশ্মিগুচ্ছকে 2 বা 3টে 4টে 5টা যা খুশি হতে পারে অসংখ্য আলোক রশ্মি পরস্পরের সঙ্গে যদি সমান দূরত্ব মেনটেন করে একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা কি বলতে পারবো, তাকে আমরা বলতে পারবো সমান্তরাল। তাহলে তখন তাকে আমরা বলবো সমান্তরাল রশ্মি, তাহলে সমান্তরাল। ঠিক আছে, অন্তর মানে বিয়োগ, তাহলে একই অন্তর অর্থাৎ সম অন্তর, সবার মধ্যে দূরত্ব সমান থেকে অগ্রসর হলে তখন তাকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলা হয়। তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ কি জিনিস সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রশ্মিগুচ্ছ কাকে বলে বুঝলাম। ঠিক আছে, রশ্মি কাকে বলে বুঝলাম, কেবলমাত্র একটাকে মনে করলে সেটা রশ্মি হলো, অনেকগুলো মনে করলে সেটা রশ্মিগুচ্ছ হলো। ঠিক আছে, বিম অফ রেস অনেকগুলো রশ্মি হলো। আচ্ছা, 2 বা ততোধিক আলোক রশ্মি যদি পরস্পরের সঙ্গে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান বজায় রেখে চলমান হয় তখন তারা কি হবে, সমান্তরাল রশ্মিগুচ্ছ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ সম্বন্ধে বুঝলাম। এবার দেখো আলো সর্বদা কেমন ভাবে চলাচল করে সেটা জানার চেষ্টা করি। দেখো মনে করো যে এখানে একটা আমরা মনে করতে পারি, ধরো একটা মোমবাতি এখানে রয়েছে, ঠিক আছে, একটা মোমবাতি রয়েছে এখানে, একটা মোমবাতি রয়েছে, কিছু মোম গলে টোলে এখানে পড়েছে। দেখো এই মোমবাতিটা মনে করো জ্বলছে, আমাদের এই যে লাল একটা আলোক শিখা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা ভালো কথা, তাহলে মোমবাতিটা এখানে জ্বলছে ধরে নাও। ঠিক আছে, এবার দেখো এখানে যদি মোমবাতির সামনে ভীষণ বড় একটা দেয়াল থাকতো, এরকম ভীষণ বড় একটা দেয়াল থাকতো, ঠিক আছে, এরকম ভাবে খুব সহজভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরে নাও যে তুমি রাত্রিবেলাতে যে ঘরে বসে বই পড়ো সেই ঘরে তুমি রয়েছো, কিন্তু তোমার ঘরে আলো জ্বলছে না। ঠিক আছে, তোমার পাশের ঘরে তোমার দাদা বা বোন সে পড়াশোনা করছে, ঠিক আছে, এবং সেই ঘরে আলো জ্বলছে। এখন তোমার মনে হলো যে না আমি ইলেকট্রিক বিল বাঁচাবো, ওই লাইট তো জ্বলছে, আমি এখানে বসে ওখান থেকেই পড়াশোনা করে নিই। পারবে না, কেন? ওই যে মাঝখানে দেয়াল অস্বচ্ছ মাধ্যম রয়েছে, সেখান দিয়ে আলো পাস করে তোমার পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেই জন্য তুমি দেখতে পাওনি। কিন্তু তুমি বললে আচ্ছা দেখতে পাচ্ছি না, দাঁড়াও ব্যবস্থা করছি, জানলাটা খুলে দিলে। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি ভাবলে যে জানলাটা খুলে দিয়েছি মানে আলো কি করবে, এইভাবে ঘুরে ফিরে আমার ভালোবাসে বলে আলো সব দিক দিয়ে ঘুরে এসে আমার জানলা দিয়ে ঢুকে আমার বইয়ের উপরে এসে পড়বে। তাই কি হবে? হবে না। কেন হবে না? আলো বিভিন্ন পথে ঘুরে, আলো যদি বক্ররেখায় চলাচল করতে পারতো, ঠিক আছে, তাহলে আলো কি হতো,
বাইরে থেকে ঘুরে ওই যে জানলা দিয়ে ঘুরে তোমার ঘরে এসে পৌঁছতে পারতো, কিন্তু সরাসরি সেটা আলো কিন্তু করতে পারেনি। কেন? আলো কোনো একটি উৎস থেকে সরল রেখায় চলাচল করে, সামনে বাধা পেলেই বন্ধ, ব্লক, সেখান থেকে আর চলতে পারবে না, তাই তো? তার মানে আলো কিন্তু সরল রেখায় চলাচল করে, বক্ররেখায় চলাচল করে না। তাহলে আলো সরল রেখায় চলাচল করে, বক্ররেখায় আলো কিন্তু চলাচল করতে পারে না, ঠিক আছে? তো এই মোমবাতির সামনে তুমি যদি এখানে একটা দেয়াল তুলে দিতে, তাহলে কি হতো? মোমবাতির আলোটা ব্লক হয়ে যেত, সেই জন্য এ পাশে কিন্তু তুমি দেখতে পেতে না, এ পাশে তুমি দেখতে পেতে না, তাই না? আচ্ছা, এবার তুমি দেখো, আমরা একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা তোমার কাছে একটা এরকম একটা টিউব রয়েছে, ঠিক আছে? একটা নল রয়েছে। কিরকম নল? একটা সরু নল রয়েছে, নলটি একদম স্ট্রেট বা সোজা, ঠিক আছে? এখন এই সোজা নলের এই পাশে, সোজা নলের এই পাশে তুমি চোখ রাখলে, ঠিক আছে? তুমি সোজা নলের এই পাশটাতে কি রাখলে? তোমার চোখটাকে রেখে দিলে, ঠিক আছে? এখন তুমি দেখলে, বাহ, ভালো তো, এই মোমবাতির শিখাটা থেকে আলো খুব সহজেই এখান থেকে প্রবেশ করে এইভাবে সোজা অর্থাৎ স্ট্রেট লাইনে সরাসরি তোমার চোখে গিয়ে পৌঁছালো, তাই তুমি কি এই মোমবাতিটাকে দেখতে পেলে, ঠিক আছে? এবার একটুখানি টুইস্ট, কিরকম? এবার এই যে বাতিটা, মানে এই যে নলটা, সেই নলটাকে আমি একটুখানি কারুকার্য করে দিলাম। কি করে দিলাম? দেখো, নলটাকে আমি এরকম ভাবে একটুখানি বাঁকিয়ে দিলাম, ঠিক আছে? নলটাকে এইভাবে আমি বাঁকিয়ে দিলাম। কেমন করে? দেখো, এই নলটাকে এইভাবে বাঁকিয়ে দেওয়া হলো। এইবার বলো, এবার বলো, তুমি কি আর এই আলোক রশ্মিটাকে দেখতে পাবে? একদম পাবে না। তুমি পেতে, কখন পেতে? যদি আলো, ঠিক আছে, তোমার তোমার কি হতো? যদি আলো এখান থেকে এই যে সাপের মতো বক্ররেখা অনুসরণ করে এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে তোমার চোখে প্রবেশ করতো, তাহলে তুমি দেখতে পেতে। কিন্তু বাস্তবে তা হবেই না। আলো কি করবে? আলো এখান থেকে এই পর্যন্ত যাবে, যা এই যে দেয়াল, দেয়ালে বাধা পেয়ে যাবে, আর পৌঁছাতে পারবে না তোমার চোখে। তাহলে কি হয়? আলো বক্ররেখায় চলাচল করতে পারে না, আলো সরল রেখায় চলাচল করে। মনে থাকে? তাহলে আলো সরল রেখায় চলাচল করে, আলো কখনো বক্ররেখায় চলাচল করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা কি করব? এবার আমরা আলোচনা করব প্রচ্ছায়া এবং উপছায়া কি। প্রচ্ছায়া এবং উপছায়া কি? প্রচ্ছায়া বা মূল ছায়া বা প্রধান ছায়া কি, আর উপছায়া, ঠিক আছে, কি, সেটা নিয়েই আমরা আলোচনা করব। দেখো, খুব সিম্পলি আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, দেখো, তুমি যদি একটা আলোক উৎসের সামনে দাঁড়িয়ে থাকো, ধরে নাও এখানে একটা আলোক উৎস রয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এই যে এত বড় তুমি, তাহলে এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, আর এদিকে কি রয়েছে? আলোর উৎস রয়েছে। এখন আলো এখান থেকে এসে তোমার উপরে পড়লো, তাই তো? এখন আলো তোমার উপরে পড়ার পর আলো কি হলো? বাধা পেল, ঠিক? তাহলে আলো যখনই বাধা পাবে, তাহলে কি হবে? তার উল্টো সাইডে আলো যেতে পারবে না। তাহলে তার উল্টো সাইডে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে, দুপুরবেলার কথা বলা হচ্ছে, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে এই যে এইখানে তোমার কি, তোমার একটা ছায়া দেখতে পাওয়া যাবে, এখানে তোমার একটা ছায়া দেখতে পাওয়া যাবে। তাহলে ছায়া কোন দিকে পাওয়া গেল? আলো কোন দিকে রয়েছে? দেখো, আলো তোমার সামনে রয়েছে, ছায়া কোথায় রয়েছে? পেছনে রয়েছে। তাহলে ছায়া সর্বদা কি হয়? আলোর উল্টো দিকে হয়। ছায়া কোন দিকে হয়? আলোর উল্টো দিকে হয়, এটা মাথায় রাখবা। তাহলে আলোর উল্টো দিকে ছায়া হয়, ঠিক? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস একটুখানি বোঝার চেষ্টা করলাম যে ছায়ার ব্যাপারটা কি এবং ছায়া কোন দিকে হয়। তাহলে আলোর উল্টো দিকে ছায়া হয়। এবার ছায়া সম্বন্ধে আমরা কিছু বিস্তারিতভাবে কিছু আলোচনা করার চেষ্টা করি। দেখো, আমরা একটা মোমবাতি রাখলাম, আবারও সেই মোমবাতির উদাহরণ,
মোমবাতিটা এখানে রেখে দেওয়া। আচ্ছা, এবার এই মোমবাতিটাকে আমি ক্যান্ডেলটাকে আমি জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, জ্বালিয়ে দিয়ে এর সামনে আমি এরকম করে হাত রাখলাম। ঠিক আছে, হাত রাখার পর এখানে কি রাখলাম না, এখানে একটা পর্দা রেখে দিলাম। এখানে আমি কি রাখলাম, এখানে একটা পর্দা। পর্দাটা আমি একটু ত্রিমাত্রিক ভাবে আঁকার চেষ্টা করছি। বোর্ডটা নিজেই দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক চিত্র তো দ্বিমাত্রিক তলে আঁকা সম্ভব নয়, কিন্তু বোঝানো সম্ভব। তো দেখো, এইটাই ধরে নাও আমাদের সেই স্ক্রিনটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের স্ক্রিন। আচ্ছা, এইবার আমি কি রেখেছি না, মোমবাতির সামনে হাত রেখেছি। রাখলে কি হবে, এই মোমবাতি থেকে আলো গিয়ে আমার হাতে বাধা পাবে। আর আমার হাতের এপাশে কি রয়েছে, আমার হাতের এপাশে ঠিক এরকম ভাবে আমি কি রেখে দিয়েছি, এরকম ভাবে আমি কি রেখে দিয়েছি না, এরকম ভাবে আমি মনে করো এই স্ক্রিনটাকে রেখে দিয়েছি। তাহলে আমার এই হাতের ছায়া এই স্ক্রিনে তৈরি হবে। ঠিক, তাহলে এই স্ক্রিনে আমার হাতের ছায়া তৈরি হবে। কেমন করে ছায়াটা তৈরি হবে দেখো, আমি এই হাতটাই এখানে বসিয়ে আমার হাতের ছায়া এঁকে নিতে পারি। দেখো, ধরে নাও ছায়াটা কেমন হবে। দেখো আমার হাতটা কেমন, আমি এর থেকেই বোঝানোর চেষ্টা করি। দেখো, এইভাবে আমি হাতটাকেই সহজে এঁকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই তাহলে এরকম ভাবে আমার হাতের একটা ছায়া মনে করো এখানে তৈরি হলো। ঠিক আছে, তাহলে এটা আমার হাতের ছায়া। তাহলে এই হাতের ছায়া এখানে তৈরি হলো। মজার জিনিস একটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে হাতের যেটুকু অংশ আমরা দেখাচ্ছি, আমি দেখালাম, সেটা খুব গাঢ় অন্ধকার। ঠিক আছে, একদম পুরো গাঢ় অন্ধকার। এই জায়গাটা পুরো গাঢ় কালো। এই যে জায়গাটা আমি শেড করছি, ঠিক সেই জায়গাটার কথা আমি বলছি। এই জায়গাগুলো কি হবে, একেবারেই কালো, অর্থাৎ গাঢ় অন্ধকার অংশ তৈরি হবে। তাহলে এটা একেবারে নিকষ কালো যাকে বলা হয়, সেই গাঢ় অন্ধকার অংশ পাওয়া গেল। ঠিক আছে, কিন্তু 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 এই যে কোনো একটা বস্তুর ছায়া যখন তৈরি হলো, এই নিকষ কালো বা গাঢ় কালো অংশ যেটা পাওয়া গেল, সেটার একটা বিশেষ নাম দেওয়া হয়। ঠিক আছে, সেটার একটা বিশেষ নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়, এইটাকে বলা হয় প্রচ্ছায়া। এটাকে বলা হয় প্রচ্ছায়া। ঠিক আছে, প্রচ্ছায়া যদি আমরা একটুখানি সন্ধি বিচ্ছেদ করে ভেঙে নিই, তাহলে প্রচ্ছায়া মানে হলো প্রধান ছায়া। ঠিক আছে, প্রধান ছায়া। তাহলে এটাই হলো প্রচ্ছায়া, যেটা গাঢ় কালো অংশ। ঠিক আছে, এটা পুরো ভরাট করে আমি দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে এরকম ভাবে পুরোটা ভরাট করলে, সেই জন্য আমি পুরোটা ভরাট করছি না। তাহলে কি হলো, এটা একটা গাঢ় কালো অংশ তৈরি হলো। তাহলে তোমাদের বইতে ছবিটা দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। তাহলে এই যে গাঢ় কালো অংশটা পাওয়া গেল, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্রচ্ছায়া। আর এই প্রচ্ছায়াকে ঘিরে হালকা আর একটা ছায়া কিন্তু পাওয়া যায়। এই প্রচ্ছায়াকে ঘিরে আর একটা হালকা ছায়া, অর্থাৎ এই যে প্রচ্ছায়ার পাশ দিয়ে আমরা যদি দেখি, এই প্রচ্ছায়ার পাশ দিয়ে এরকম করে হালকা আর একটা শ্যাডো কিন্তু তৈরি হয়। তাহলে এই যে হালকা শ্যাডো, যেটা আমরা গ্রিন কালার দ্বারা দেখাচ্ছি, এই হালকা শ্যাডো যেটা তৈরি হয়, সেটাকে আমরা আর একটা নাম দিই। কি নাম দিই, প্রচ্ছায়া। আর মানে আগে প্রধান ছায়াকে কি বলেছিলাম, প্রচ্ছায়া। আর এটা তাহলে কি, প্রধান তো নয়, উপপ্রধান। তাহলে এটা হবে উপচ্ছায়া। তাহলে এটা হবে উপচ্ছায়া। তাহলে প্রচ্ছায়া বুঝলাম এবং উপচ্ছায়া বুঝলাম। তাহলে উপচ্ছায়া কি, উপচ্ছায়া হলো প্রধান ছায়া বা প্রচ্ছায়াকে ঘিরে যে যে সামান্য অন্ধকার অংশ থাকে, সেটাকেই আমরা বলি কি, উপচ্ছায়া। তাহলে গাঢ় কোনটা বেশি হবে, প্রচ্ছায়া না উপচ্ছায়া? প্রচ্ছায়া বা প্রধান ছায়াটা অনেকটা বেশি গাঢ়, অর্থাৎ অনেকটা কালো হবে। ঠিক আছে, আর উপচ্ছায়া কি হবে, উপচ্ছায়া একটু কম কালো হবে, অর্থাৎ যে নিকষ কালো অন্ধকারের কথা বলছিলাম সেটা হবে প্রচ্ছায়ায়, আর উপচ্ছায়ায় সামান্য অন্ধকার অংশ পাওয়া যাবে। ঠিক আছে, এবার এই যে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া কিভাবে সৃষ্টি হয়,
কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা একটা বিন্দু উৎস এবং একটা বিস্তৃত উৎসের সাহায্যে খুব সহজেই কিন্তু আলোচনা করে নিতে পারি। ঠিক আছে, তো বিন্দু উৎস সাহায্যে কিভাবে আমরা প্রচ্ছায়া তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখে নিতে পারি। কি করে দেখো, তাহলে এটা আমি ইরেজ করে দিচ্ছি পুরোটা। এটা এত সময় নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। তো চলো এবার একটা প্রচ্ছায়া কিভাবে সৃষ্টি করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো, একটা প্রচ্ছায়া আর উপছায়া দুটোই একসঙ্গে যদি সৃষ্টি করতে চাও তাহলে তোমার যে উৎস লাগবে সেটা হলো এক্সটেন্ডেড সোর্স। এক্সটেন্ডেড সোর্স কি বললাম? এক্সটেন্ডেড সোর্স বা বিস্তৃত উৎস। ঠিক আছে, তাহলে এটা কি সোর্স? এক্সটেন্ডেড বা বিস্তৃত। তাহলে কি বললাম? এক্সটেন্ডেড সোর্স, তাহলে বা বিস্তৃত উৎস। আর কি একটা বিন্দু উৎস বা পয়েন্ট সোর্স, এটা কি নিলাম? পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস। পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস। ঠিক আছে, এবার দেখো কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো, তুমি দুটো পাতা নিলে, প্রথমে একটা পাতা তুমি এখানে রেখে দিলে। এই যে একটা পাতা মনে করো, আমি আঁকার চেষ্টা করি, তাহলে এখানে একটা পাতা নিলে তুমি। ঠিক আছে, তাহলে এই পাতাটা প্রথমে তুমি এই যে তোমার যে বিস্তৃত উৎস ছিল তার সামনে তুমি রেখে দিলে। এখন বিস্তৃত উৎস কি হতে পারে উদাহরণ দেওয়া যায়, একটা টর্চ লাইট মনে করো, তাহলে এটা তোমার একটা টর্চ লাইট। ঠিক আছে, তাহলে এটা তোমার কি লাইট? টর্চ লাইট। আচ্ছা, তাহলে টর্চ লাইটটা একটা বিস্তৃত উৎস হতে পারে। ঠিক আছে, বিন্দু উৎস কেমন হতে পারে? টর্চ লাইট থেকে ভেঙে নেওয়া অংশ হতে পারে। কিরকম? ধরে নাও এখানে তুমি একটা পর্দা রেখেছো, এখানে তুমি একটা পর্দা রেখেছো, ঠিক আছে, আর এখানে তুমি একটা মোমবাতি রেখেছো বা একটা টর্চ লাইট জ্বালিয়ে রেখেছো, তাও হতে পারে। এখানে তুমি একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছো, তাহলে মোমবাতির থেকে আলো সব দিকে ছড়িয়ে পড়তে পড়তে একটা আলোক রশ্মি এই বিন্দু দিয়ে, এই বিন্দু থেকে যে আলোক রশ্মিগুলো বেরোচ্ছে তারাই বিন্দু উৎস রূপে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে এই যে অংশটা অর্থাৎ সূক্ষ্ম ছিদ্র, সূচ দিয়ে করা সূক্ষ্ম ছিদ্র, সেটাই একটা বিন্দু উৎস রূপে আচরণ করতে পারবে। এবং সেখানেও তুমি সেই একই পাতা, ঠিক আছে, একই রকম পাতা তুমি এখানেও একটা ধরে রাখলে এরকম করে, তাহলে এখানেও তুমি কি করেছো না একটা পাতা এরকম ভাবে রেখে দিয়েছো। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি দেখো কিভাবে একটা বিস্তৃত উৎস প্রচ্ছায়া এবং ছায়া দুটোই তৈরি করতে পারছে। ঠিক আছে, প্রচ্ছায়া এবং ছায়া দুটোই তৈরি করতে পারছে কিভাবে সেটা দেখার চেষ্টা করি। দেখো, প্রথমে এখান থেকে আলো দেখো, আলো তো এখান থেকে সব দিকে ছড়িয়ে পড়ছে। তুমি দেখো এখান থেকে যদি আলো সরলরৈখিকভাবে এইভাবে এখানে গিয়ে পড়ে, এখান থেকে একটা আলোক রশ্মি সরলরৈখিকভাবে এরকম ভাবে সরল রেখায় গিয়ে এখানে গিয়ে পড়ে। ঠিক আছে, এইরকম অনেক আলোক রশ্মি এর মাঝখান দিয়ে সরল রেখায় গিয়ে পাতায় গিয়ে বাধা পেয়ে গেল। তাহলে কি হবে? সরাসরি এই পাতার উল্টো সাইডে এই যে আলোক রশ্মিগুলো তো পৌঁছতে পারলো না, তাহলে এখানে কি হবে? একটা গাঢ় কালো অন্ধকার অঞ্চল তৈরি হবে, তাই না? কিন্তু দেখো, আলো আমরা কি বলেছি, সোর্স থেকে সব দিকেই তো ছড়িয়ে যেতে পারে, তাই না? তাহলে আলো যেহেতু সব দিকে ছড়িয়ে যেতে পারে, তাহলে আলো মনে করলে এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকেও যেতে পারে, ঠিক? আবার আলো এখান থেকে গিয়ে এইভাবেও যেতে পারে, তাই না? তাই তো? তাহলে দেখো, এই যে দুটো আলোক রশ্মি আমরা দেখলাম, তারা কি হলো না, তারা কিন্তু নিজেদের মধ্যে সমান্তরালে অগ্রসর হয়নি, তারা কিন্তু অভিসারী হয়ে অর্থাৎ একে অপরের সঙ্গে মিলে এইভাবে এখান দিয়ে বেরোনোর চেষ্টা করেছে। তাহলে এই দুটো আলোক রশ্মি এইভাবে পড়েছিল এখানে, কিন্তু এখান থেকে কিছু আলোক রশ্মি দেখো, বেশিরভাগ আলোক রশ্মি কি করেছিল, সোজা গিয়ে বেশিরভাগ আলোক রশ্মি সমান্তরাল ভাবে গিয়ে এখানে অর্থাৎ এই পাতায় বাধা পেয়ে গেছে। আর বাধা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি হয়েছে, এপাশে গিয়ে পাতার ঠিক একটা গাঢ় কালো অন্ধকার অঞ্চল এখানে গিয়ে কিন্তু সৃষ্টি হয়ে যাবে। গাঢ় কালো অন্ধকার অঞ্চল
এইভাবে কিন্তু এখানে গিয়ে সৃষ্টি হয়ে যাবে, ঠিক। কিন্তু এই যে অংশগুলো রয়েছে না, এই যে আলোক রশ্মিগুলো, এই যে আলোক রশ্মিগুলো এইভাবে বেরিয়ে যাচ্ছিল, তারা গিয়ে কি করবে, তারা গিয়ে এর সাইড দিয়ে, এই যে পাতার যে সাইডের অংশ, সেখান দিয়ে একটা হালকা শ্যাডো অর্থাৎ হালকা ছায়া কিন্তু তৈরি করবে। তাহলে এই যে হালকা ছায়া এর পাশে তৈরি করবে, তাহলে এই যে অংশটা তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কি, সেই যে উপপ্রধান বললাম, তাহলে উপছায়া। তাহলে এই যে মাঝখানের কালো গাঢ় গাঢ় কালো অংশ, সেটা হলো কি প্রধান ছায়া বা প্রচ্ছায়া, প্রধান ছায়া বা প্রচ্ছায়া। আচ্ছা, আর এই যে রশ্মিগুলো কি হয়েছিল, সমান্তরালে না গিয়ে যে রশ্মিগুলো অপসারী হয়ে অর্থাৎ ছড়িয়ে পড়া রশ্মিগুলো, অর্থাৎ সেই অপসারী রশ্মিগুলো গিয়ে সাইডে আবার কি তৈরি করলো না, কি তৈরি করলো, উপছায়া তৈরি করলো, তাই তো। তাহলে ছায়া মানে প্রচ্ছায়া এবং উপছায়া কিভাবে তৈরি হলো একটা বিস্তৃত উৎস থেকে, সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এবার একটা পয়েন্ট সোর্সের ক্ষেত্রে কি হবে দেখো, পয়েন্ট সোর্সের ক্ষেত্রে এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ কিন্তু পাওয়া যাবে না। পয়েন্ট সোর্সের ক্ষেত্রে কি পাওয়া যাবে, পয়েন্ট সোর্সের ক্ষেত্রে বা বিন্দু উৎসের ক্ষেত্রে আলো সরাসরি এরকম ভাবেই কিন্তু ছড়ায়, ঠিক। তাহলে যেহেতু এখানে আলোক রশ্মি সমান্তরালভাবে যাওয়ার কোনো জায়গাই নেই, তার কারণ বিন্দু উৎস মানে কি, সে তো অতি ক্ষুদ্র, অতি সূক্ষ্ম, তাহলে সেখান থেকে ধরে নেওয়া হয় সমান্তরাল রশ্মি বেশি বার হয় না, ওখান থেকে কি হয়, আলো সব দিকে এরকম ভাবে ছড়িয়ে যায়। তার মানে এই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো এইভাবে ছড়িয়ে যায়, ঠিক তো। তাহলে এইভাবে ছড়িয়ে গেল। এইবার আমি পেছনে এখানে গিয়ে একটা পর্দা রাখলাম, তাহলে এখানে গিয়ে আমি কি রাখলাম, একটা পর্দা রাখলাম, ঠিক আছে। তাহলে এই পর্দায় এবার কি পাওয়া যাবে দেখো, এই পর্দায় এই যে আলোক রশ্মিগুলো এইভাবে যে যাচ্ছিল তারা গিয়ে এই পর্দায় কি তৈরি করলো, একটা এরকম ভাবে একটা বিস্তৃত শ্যাডো, অর্থাৎ এই যে পাতাটা, সেই পাতারই একটা বিস্তৃত ছায়া এরকম ভাবে কিন্তু তৈরি করে ফেললো। তাহলে এই পাতাটারই একটা বিস্তৃত ছায়া কিন্তু এরকম ভাবে তৈরি করে ফেললো, তাই না। এবং এই অংশটা দেখা যাবে খুব কালো, অর্থাৎ গভীর কালো অংশ, তার মানে এটা কিন্তু এই যে উপছায়া নয়, এটা কি প্রচ্ছায়া বা প্রধান ছায়া। তাহলে এটা কি প্রচ্ছায়া বা প্রধান ছায়া, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, বিন্দু উৎস থেকে প্রচ্ছায়া তৈরি করা যায়, বিন্দু উৎস থেকে সরাসরি প্রচ্ছায়া তৈরি করা যায়, কিন্তু ছায়া এবং মানে প্রচ্ছায়া এবং উপছায়া একসঙ্গে তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, এক্সটেন্ডেড সোর্স বা বিস্তৃত উৎস লাগবে, এক্সটেন্ডেড সোর্স বা বিস্তৃত উৎস লাগবে। তাহলে আমরা বুঝলাম যে রশ্মি কি, রশ্মি গুচ্ছ কাকে বলে, রশ্মি কিভাবে ব্যবহার করে আমরা ছায়া বা উপছায়া বা প্রচ্ছায়া পেতে পারি, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তো নেক্সট দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এবার আমরা চলে আসব, যে আলোর যে ধর্ম অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুটো বিষয় নিয়েই আমরা নেক্সট আলোচনাগুলো চালিয়ে যাব, ঠিক আছে। তো এই যে অংশটা, যদি এখানে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিও, আমি সেইভাবে আবার মডিফাই করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো প্রতিফলন এবং প্রতিসরণ।